আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিনল্যান্ডে আসার আগে যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা উচিত, এর আগে একটা পার্টে আলোচনা করেছি, এখন 2 নম্বর পার্ট আলোচনা করতেছি। এটাতে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ছোটো ছোটো জিনিসগুলো অনেকগুলো বলেছিলাম, যেগুলো বিস্তারিত বলা হয়নি আর কি। তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, সেজন্য দুঃখিত। ফিনল্যান্ডে আসার সময় যারা স্টুডেন্ট, আমরা বেশিরভাগ স্টুডেন্টরাই যেহেতু আসে, আর আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আসলে ওটা তো অবশ্যই আপনাকে কন্ট্রাক্ট নিয়ে তারপরে আসতে হবে। এই ক্ষেত্রে দালালরা অনেক ধান্দাবাজি করে থাকে ইদানিং। যেমন আপনার কাছ থেকে 15-20 লাখ টাকা নিল, তারপরে 3-6 মাসের জবে কন্ট্রাক্ট বানিয়ে দিল কোনো জায়গার থেকে, অথবা তার নিজের একটা কোম্পানি আছে, তারপরে আপনাকে ছেড়ে দিল। এখন আপনি কোথায় কী করবেন এটা আপনার বিষয়। তো ফিনল্যান্ডে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে একটা মিনিমাম কস্ট আছে 1500-2000 ইউরো। সো এটা যদি ইনকাম না করতে পারেন, আপনি একদম মিনিমাম লেভেলের লাইফ লিড করতে পারবেন না। আর প্রথম এসে আপনি কোনো বেনিফিটও পাবেন না। সো আপনাদেরকে অনেক কেয়ারফুল হতে হবে এসব বিষয়ে, খোঁজখবর নিয়ে তারপরে আসতে হবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে একটা প্রচলিত ধারণা আছে আমাদের, যে ফিনল্যান্ড হচ্ছে সবচেয়ে সুখী দেশ। হ্যাঁ, ফিনল্যান্ডে হয়তো বা সুখী দেশ, এটা কতগুলো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনার এই সুখী দেশের র্যাঙ্কিংটা করা হয়। কিন্তু এটার মানে এই না যে ফিনল্যান্ডের সবাই যারা আছে তারা সুখী। আমরা যেভাবে সুখীটাকে বুঝি, এরা কিন্তু ওইভাবে সুখীটাকে সব কিছু ওই বিষয়গুলো কনসিডার করলে সুখী আপনি তখন মনে করবেন না। আর ফিনিশ জাতিরা খুবই আপনার ডিপ্রেসড জাতি। না আসলে কেউ বুঝতে পারবেন না। এরা যেটাকে সুখ মনে করে, আপনার ওটাকে মনে হবে যে জাহান্নাম। এটাই বাস্তবতা। কালচার, এক এক দেশের কালচার এক এক রকম। এরা নির্জনতা পছন্দ করে, একা থাকতে পছন্দ করে। আমরা কি ওইভাবে বড় হয়েছি? আমরা ওইভাবে বড় হইনি। তো জিনিসগুলো চিন্তা করে তারপরে ডিসিশন নেওয়া উচিত। আর আপনি যদি কোনো জায়গায় স্টাডিতে চান্স পেয়ে থাকেন, তাহলে ওই সিটির আপনার 8-10টা পরিচিত বাঙালি অথবা যেই দেশেরই হোক না কেন, তাদের সাথে কথা বলে নেবেন যে তাদের কী অবস্থা, তাদের জব আছে কিনা, রিসেন্টলি যারা গেছে তাদের জব আছে কিনা, তারা কী অবস্থায় এখানে আছে। সো আমার কথায় ট্রাস্ট করার দরকার নয়, অথবা এজেন্টদের কথায় ট্রাস্ট করে শুধু চলে আসেন না। এগুলো জানেন, আমাকে অন্ধবিশ্বাস করতে বলতেছি না। সো আমি যেটা আমার এক্সপেরিয়েন্স এবং বর্তমানে যা দেখতেছি, সেটার ভিত্তিতেই আমি কথাগুলো বলতেছি। আমার এই ভিডিওতে শেয়ার বা লাইক বাড়ানোর কোনো ইচ্ছা নাই, বা আমার টাকা ইনকামেরও কোনো ইচ্ছা নাই। আমি এখানে মনিটাইজিংও করি নাই। সো কথাগুলো যেগুলো বলতেছি, সম্পূর্ণ একটা মানুষের যদি উপকার হয়ে থাকে সেই তাগিদ থেকে বলতেছি, মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অ্যাট লাস্ট আমি তো বাংলাদেশেরই মানুষ, আর মানুষ হিসেবে মানুষের উপকার করা এটাই হচ্ছে মানুষের ধর্ম নীতি হওয়া উচিত। এই জিনিসটা পৃথিবী থেকে উঠে যাচ্ছে। এখন কেউ কাউকে কেয়ার করে না, কে খাদে পড়লো, কে সমুদ্রে পড়লো, আর কে বেঁচে থাকলো, কেউ কেয়ার করে না। এটা ডেঞ্জারাস। দিস ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান লাইফ সাস্টেনেবিলিটি। সো আমাদেরকে এই গুণগুলো অর্জন করতে হবে, নাহলে আমরা জাতি হিসেবে উঠে থাকতে পারবো না। আচ্ছা, যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। সো এগুলা আমাদের যাচাই বাছাই করতেই হবে। তারপর অনেকে আছে আমাদের এখন যারা স্টাডি করতে আসছে, মাস্টার্স অথবা পিএইচডি লেভেলে, যে লেভেলেই আসুক, অথবা অনার্স আন্ডারগ্রেড ব্যাচে, অনেকে আবার ডিপ্লোমাতেও আসতেছে এখানে। যাই হোক, ভবিষ্যতে হয়তো ডিপ্লোমাতে আর আসতে পারবে না, এটা বন্ধ করে দিচ্ছে। অনেকে আছে অনেক স্কিলফুল লোক, দেশে অনেক দিন জব করেছে অথবা ব্যবসা করেছে, অনেক স্কিল আছে অনেক বিষয়ে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ফিনল্যান্ডে কোনো স্কিলই আপনার কাজে আসবে না। আপনি যতই স্কিল্ড পারসন হোক না কেন, তারা আপনার স্কিলকে ভ্যালু ক্রিয়েট করবে না। তারা বলবে ইউ হ্যাভ এ গুড স্কিল, এই পর্যন্তই শেষ। এটাই বাস্তবতা। আপনাকে এই দেশের স্টাডি করতে হবে,
সেটা ফিনিশে হোক অথবা ইংলিশে হোক, আপনাকে এই দেশে স্টাডি করে এই দেশের সার্টিফিকেট নিতে হবে। দেন আপনার এই দেশের ল্যাঙ্গুয়েজ জানতে হবে, নাইলে কি আপনার জবের ক্যাটাগরিতেই গুনবে না ওই স্কিলফুল জবের ক্ষেত্রে। আর স্কিলফুল জবের না হইলে আপনার এই দেশে স্টাডি থাকলেও আপনাকে ভাষার হয়তো বা অতটা দরকার হবে না, কিন্তু আপনার এই দেশের স্টাডি লাগবে, নাইলে আপনার এই দেশে থাকাটাই কঠিন হয়ে যাবে স্টুডেন্ট হিসেবে আসলে। যাই হোক, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি মনে করতেছেন যে আপনার দেশে 5 লাখ টাকা ইনকাম করেন, 2 লাখ টাকা ইনকাম করেন, আপনি অনেক স্কিলফুল লোক, এই দেশে আপনি একদম অথৈ সাগরে পড়ে যাবেন। এটাই বাস্তবতা। ওই স্কিল আপনাকে এখানে কাজে দিবে না। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যে পেশাতেই থাকুন না কেন, আপনাকে এখানে আবার জিরো থেকে শুরু করতে হবে। এটা খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। এদের এডুকেশন সিস্টেম নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ। এদের এডুকেশন সিস্টেম না জানলে, না ভিতরের জিনিসটা না জেনে আসাটা আমাদের আরেক বোকামি। আগে আমরা যখন আসছি অত লোকজন ছিল না, অত ইনফরমেশনও দিতে পারেনি, আর মানুষ এগুলো শেয়ার করতে চায় না। মানুষ মনে করে যে বিদেশে আসলে, আর ওই সময় সুযোগও ছিল, জব পাওয়া যাইতো। এখন দিন বদলাই গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন ওই আগের মতো নাই। সত্যিকার কথা, খুবই ক্রাইসিস। মানুষের বাসা ভাড়া দেওয়ার মতো টাকা নাই, মানুষের খাওয়ার মতো টাকা নাই, এটাই বাস্তবতা। মানুষ খুব স্ট্রাগল করতেছে এখানে। সো আপনি টাকা খরচ করার আগে চিন্তা ভাবনা করে আসবেন। আর টাকাটা অনেক কষ্টের টাকা, আর এই টাকার যদি বিন্দু মাত্র আপনারা কেয়ার করতে চান, তাহলে এই জিনিসগুলো আপনার জাস্টিফিকেশন করে তারপরে আসেন। আর বাংলাদেশে থাকলে আপনাকে তো কেউ মেরে ফেলতেছে না। আপনি যদি মেরে ফেলে ওইটা অন্য হিসাব, তাহলে আপনার দেশ থেকে অন্য দেশে যাইতে পারে, আপনাকে যেতেই হবে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে, এমন কোনো কথা নাই। রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ আপনার পৃথিবীর যেখানে থাকেন রিজিকের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ কোরআনে ওয়াদা করছে, রিজিকের মালিক আল্লাহ। আর আপনার কাছে 15 লাখ 20 লাখ টাকা আছে, অথবা আপনার কাছ থেকে লোন পাচ্ছেন, এর মানে এই না আপনাকে বিদেশে যাইতেই হবে। আপনি দেশে থাকেন, দেশে থাকলে তো এই টাকাটা আপনার খরচ হচ্ছে না। আর আপনি যদি দেশে একটা ছোটো করে ব্যবসাও করেন, অথবা যাই করেন না কেন, আপনার নিজের পকেট খরচটা চালান। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, আর অথবা আপনার ফ্যামিলি থাকলে আপনার ফ্যামিলি ছোটো একটা ব্যবসা করেন, রাস্তার পাশে যদি আপনার বসে চানাচুরও বিক্রি করেন, অ্যাটলিস্ট আপনার ফ্যামিলি চলবে ইনশাল্লাহ। আপনার এই 15 লাখ টাকার ঋণে পড়তে হবে না, 20 লাখ টাকার ঋণে পড়তে হবে না, এখানে এসে মেন্টাল স্ট্রেসে পড়তে হবে না, এখানে এসে মানুষের কাছে ধর্ণা দিতে হবে না। আর সবচেয়ে বড় ভুল, বোকামি যেটা বলল, যে এই দেশে মানুষের কাছে ধর্ণা দিয়েও লাভ নাই। কারণ এই দেশের মানুষ আপনাকে জবের ক্ষেত্রে ওরকম কোনো হেল্প করতে পারবে না, কোনো বাঙালি পারবে না। যদি তাদের কাছে বিজনেস থাকে, সেই ক্ষেত্রেও লিমিটেড অপরচুনিটি আছে। তারা নিশ্চিতভাবে বলতে পারে না যে আপনাকে জব দিতে পারবে অথবা আপনাকে সেটেল করে দিতে পারবে। এইসব নিয়ে অনেক গ্যাঞ্জাম আছে ফিনল্যান্ডে, হেলসিঙ্কিতে। মানুষ ভুল বোঝে, মনে করে যেখানে আছে তো সে সব ব্যবস্থা করে দিতে পারবে। এগুলো ঠিক না, এগুলো সবই ভুল ধারণা, আমাদের নিজেদের মন গড়া চিন্তা যে হয়তো পারবে। সো এইসব নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ। সো আসার আগে এইসব জিনিস চিন্তা ভাবনা করে আসবেন। আর ফিনল্যান্ডের লাইফস্টাইল, তারপরে এখানে থাকলে কী সুবিধা অসুবিধা, এসব নিয়ে ইনশাল্লাহ আরও কথা বলবো। কিন্তু এটা খুবই একটা রেড অ্যালার্ট না এখন, এই জন্য আমাকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে আমি, যে ফিনল্যান্ডে আসার আগে 10 বার না 100 বার চিন্তা করে আসবেন, 100 বার চিন্তা করে আসবেন। এখানে এসে আপনি ট্র্যাপে পড়েন না, এখানে এসে যেন আপনার মনে না হয় আমি ভুল ডিসিশন নিয়েছি। এটা পার্ট 1 এর আগের ভিডিওতেও আমি বলছি যে সবার জন্য না, হয়তো যাদের ইকোনমিক ফ্রিডম আছে, যাদের অ্যাভেলেবেল টাকা আছে, যারা অ্যাফোর্ড করে, তাদের জন্য সমস্যা নাই। আপনি চিন্তা করেন, নর্মাল একটা হিসাব দেই, আপনি যদি বছরে 12,000 ইউরো টিউশন ফিস দিতে হয়, এবং আপনি যদি 1 বছর চাকরি না পান, আপনি প্রতি মাসে যদি আপনি সিঙ্গেল আসেন, 500 করেও যদি 500 ইউরো করেও খরচ হয়, বছরে 6,000 ইউরো, 12 আর 6 18,000 নিম্নে, 20,000 ইউরো ধরে রাখেন, আরও সাইড খরচ আছে। 20,000 ইউরো আপনাকে 1 বছরেই খরচ করতে হবে এনি হাও। আপনি যদি ইনকাম না করেন, দেশ থেকে টাকা এনে, এই 20,000 ইউরো মানে এখন প্রায় 30 লাখ টাকা।
30 লাখ টাকার কাছাকাছি, 28 লাখ 27 লাখ টাকা, যাই হোক। সো আপনি সাস্টেন করাই তো কঠিন, আপনি সাস্টেনই করতে পারবে না অনেক মানুষ। আপনি চিন্তা করেন, 10 বার চিন্তা করেন, 100 বার চিন্তা করেন ডিসিশন নেওয়ার আগে। তারা হোরার কিছু না, আর দেশে থাকলে সমস্যা নেই। আমি বললাম যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখেন, ধৈর্য ধরেন, আল্লাহ উত্তম ব্যবস্থা নিয়ে করে। কিন্তু ভুল ডিসিশন নিয়েন না, তড়ি ঘড়ি করেন না। আর মানুষ যখন এরকম সিচুয়েশনে পড়ে তখন ভুল ডিসিশনই বেশি নেয়। দেশের মানুষের কাছ থেকে অনেকের কাছ থেকে কষ্ট পাবেন, এটাই স্বাভাবিক। বাংলাদেশে 20 কোটি মানুষ, সবাই একরকম না, সবার কথা একরকম না। যেরকম খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে। তো খারাপ মানুষদের সঙ্গে দূরে থাকেন, যাদের সাথে আপনার বনিবনা হয় না। ভালো মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেন, ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করেন, এই আর কি। সো অনেক কথা বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর আমার জন্য দোয়া করেন, আর আপনারাও ভালো থাকেন। আর যদি মনে করেন যে এই ভিডিওটা কোনো উপকারে আসবে আপনাদের, লাইক এবং শেয়ার করেন যাতে অন্যরা এটা থেকে উপকৃত হতে পারে। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা টপিক নিয়ে।